আমরা যদি আমাদের আজকের টপিক নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে প্রাচীন যুগ পাশাপাশি তোমার সভ্যতা বা সিভিলাইজেশন। প্রাচীন যুগের শুরুটা হয়েছে কোত্থেকে বলতে পারবা? একদম শুরুর দিকে প্রাচীন যুগের যদি কথা বলি, সেটা কোত্থেকে শুরু হয়েছে? তো এটাকে তোমরা অনেকেই অ্যান্সার করতে পারো যে প্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ এখান থেকে শুরু হয়েছে। বা মানুষ সর্বপ্রথম কি আবিষ্কার করছে বলতে পারবা কেউ? মানুষ সর্বপ্রথম কি আবিষ্কার করা শিখছে? জাস্ট চিন্তা করে দেখো যে কোন জিনিসটা মানুষের লাগবে, যেটা আবিষ্কার করা লাগছে তার। তখন তো এত টেকনোলজি, ইকুইপমেন্ট কিছু ছিল না। মানুষ বেঁচে থাকার জন্য কি লাগে? খাবার। আর খাবারের জন্য কি লাগে? আগুন লাগে, তাই না? উম, তো আগুন আগুন হচ্ছে গিয়ে তাদের প্রথম আবিষ্কার, এই মানব যে সৃষ্টি সেখানে। তো এই প্রাচীন যুগ বা প্রস্তর যুগের একটা তোমার যদি আমরা ক্রমধারা চিন্তা করি, সেক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে যখন প্রাচীন যুগে মানুষজন ছিল, তাদের তো খাবারের প্রয়োজন হতো। তারা কি খাইতো? তারা হচ্ছে তোমার এই যে বন জঙ্গলে থাকতো, সেখানে তারা ফল ফলাদি এইসব জিনিস খাওয়া দাওয়া করতো। তো এই সকল জিনিস খাইলে আবার তাদের খিদা লাগতো খুব দ্রুত, কারণ এগুলো খাইলে কিন্তু খুব, তুমি দেখবো ফল টল খাইলে তোমার একটু পরে খিদা লাগে। ওকে। তো সেই জন্যই তারা দেখলো যে আমরা তো এই ফল টল খেয়ে মানে অনেকক্ষণ বেশি থাকতে পারতেছি না, আমাদের আবার খাওয়া লাগতেছে, তো আমরা অল্টারনেটিভ কি খাইতে পারি। সেই জন্য তারা চিন্তা করলো যে আমরা এখন বিভিন্ন ধরনের এনিমেল, বিশেষ করে যেমন ধরো খরগোশ, এটা খাওয়া শুরু করলো। এখন খরগোশ খাওয়া শুরু করলো পরে, তখন তো তোমার প্রাকৃতিক ভাবে বিভিন্ন সময় দাবানল হইতো, এখন যেটা হয় না, কিন্তু তখন হইতো দাবানল। তো তারা তো আগুন কিভাবে মানে জ্বালাইতে হয় সেটা জানতো না, তারা এই দাবানল থেকে আগুনটাকে কালেক্ট করে রাখতো বিভিন্ন সময়, তাও বেশিক্ষণ রাখতে পারতো। তো ওইটা দিয়ে পরবর্তীতে পুড়িয়ে তারা খাওয়ার ট্রাই করতো বিভিন্ন ধরনের এই প্রাণীগুলার। এটা খাইলে তাদের অনেকক্ষণ পর্যন্ত খিদা লাগতো না, এটা স্থায়ী থাকতো অনেকক্ষণ পর্যন্ত। দেন ইন দা মিন টাইম দেখলো যে হঠাৎ করে পাথরে পাথরে ঘষা লেগে আগুনের মতো ফুলকা জ্বলে ওঠে। তো সেখান থেকে তারা আবিষ্কার করলো যে না, আমরা তো পাথরে পাথরে ঘষে এরকম তোমার আগুন তৈরি করতে পারি। তো সেখান থেকে তারা এইভাবে আর আগুন সংরক্ষণ করা থেকে তারা এইভাবে মানে এটা শিখলো যে আগুন কিভাবে জ্বালাইতে হয়, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো শিখছে। তো এখন এই যে প্রাণী খাইতো তারা, বা বিভিন্ন ফল ফলাদি খাইতো, প্রাণী তো এমনি এমনিতে পাওয়া যাবে না, প্রাণী তো শিকার করতে হবে। তো শিকার কারা করবে, পুরুষেরা না মহিলারা? কি মনে হয়, শিকার কারা করে বলো? পুরুষরা। পুরুষরা। তো তারা হচ্ছে বাসা থেকে বেরিয়ে গিয়ে দূর দূরান্তে গিয়ে এরকম পশু পাখি শিকার করতো। তো এই জন্য যখন শিকারে যাইতো তারা, তারা অনেকদিন পরে ব্যাক করতো। যখন সেখানে তারা শিকারে যাইতো, শিকারে যাওয়ার সময় তারা ওই সময় তোমার কিছু প্রাণী নিজেরা খাইতো, কিছু ফল টল নিজে খাইতো, আর কিছু তারা বাসায় যে ব্যাগ নিয়ে আসবে, যেখানে তাদের এই যে মহিলারা যারা ছিল তাদের জন্য, তো সেটার জন্য কিছু সংরক্ষণ করে নিয়ে আসতো। তো ওই জন্য দেখা যেত যে যখন তারা নিয়ে আসতো, তখন ওই পার্টিকুলার টাইমে কিছু জিনিস আবার পচে যাইত। তো তারা তখন একটা প্রয়োজন বোধ করলো যে আমরা এভাবে শিকারে যাচ্ছি, আবার সেটা খাইতেছি, আবার সেটা নিয়ে আসার সময় দেখতেছি পচে যায়, তাহলে আমরা এটাকে এখন একটা কাজ করতে পারি, আমরা হইতেছে এটাকে জীবিত অবস্থায় নিয়ে আসবো, আমরা ওইখানে মেরে ফেলবো না। শিকার করার অবস্থায় জীবিত অবস্থায় নিয়ে আসবো, যাতে করে এখানে কেউ এই যে আনার টাইমে, এই পার্টিকুলার টাইমে দেখলো যে তোমার ওরা শিকার করছে 5-6টা। এখন এগুলার তো আবার বাচ্চা টাচ্চা হয়, তাই না? তো তাদের রিপ্রোডাকশন হয়। তো সেখান থেকে দেখলো যে কিরে, আমি রাখলাম 5-6টা, এখন হয়ে গেছে 6-7টা, কে ঘটনা কি? তো পরে ওরা বললো যে এদের তো বাচ্চা হইতেছে, এই আর কি, প্রাণী বা পশু পাখি এগুলো। তো তখন তারা একটা প্রয়োজন বোধ করলো যে আমরা তো তাহলে এগুলাকে লালন পালন করতে পারি। তো এখান থেকে তাদের প্রয়োজন হলো যে পশু পাখি লালন পালন করা। আর ইন দ্য মিন টাইম যারা এরকম বাসায় ছিল, তারা দেখলো যে তারা যে সকল খাবার টাবার খাইতেছে, ফল ফলাদি, এগুলো যখন বাইরে ফেলে রাখে, সেখান থেকে আবার নতুন করে মানে চারা গাছ গজাইতেছে। ওকে। সেখান থেকে আবার নতুন করে ফল ফলাদি হতেছে। তো তখন তারা এরকম কৃষিকাজের প্রতি ইন্টারেস্টেড ফিল করলো আর কি। তো এই যে কৃষিকাজ সর্বপ্রথম কারা করে, পুরুষ না না মহিলারা বলো? মহিলারা। হ্যাঁ, মহিলারা হচ্ছে গিয়ে সর্বপ্রথম এই কৃষি কাজটা শুরু করে। তো এইখান থেকে দেখো যে তোমার সিভিলাইজেশন কিভাবে শুরু হইতেছে। এখন এই কৃষি কাজ করার জন্য তো তোমার কি লাগবে, তোমার ল্যান্ড লাগবে, পার্টিকুলার তোমার এরিয়া লাগবে, ভূমি লাগবে। তো পরে তারা বোধ করলো যে না, আমাদের আলাদা আলাদা কিছু এরিয়া লাগবে, যেটা আমার নিজস্ব টেরিটরি, সেখানে আমরা এরকম চাষাবাদ করব, সেখানে লালন পালন করবো পশু পাখি, এইভাবে করে আমরা বেঁচে থাকবো। তো সেইখান থেকে তোমার এই যে বিভিন্ন ধরনের তোমার সাম্রাজ্য, বিভিন্ন ধরনের দেশ, তারপরে তোমার এই যে আহ, রাজ্য, স্থান, এগুলো তোমার সৃষ্টি হয়েছে সেখানকার, সেই জায়গা থেকে সমাজ সৃষ্টি হয়েছে, সেখান থেকে এরকম বর্তমান সময় বিভিন্ন ধরনের দেশ এগুলো তৈরি হয়েছে আর কি। তো আমরা যদি চিন্তা করি যে অ্যাকচুয়ালি তোমার কোত্থেকে শুরু হয়েছে, তাহলে এই যে বেঁচে থাকার তাগিদ, সেখান থেকে শিকার করা, শিকার করা থেকে পরবর্তীতে লালন পালন শুরু, কৃষিকাজ শুরু, দেন এরিয়া, এভাবে ভাগ ভাগ হইতে হইতে তোমার এরকম বর্তমানে যে সকল দেশ বা বিভিন্ন দেশ তৈরি হয়েছে, সেটা এভাবেই তৈরি হয়ে আসছে, সাম্রাজ্য টাম্রাজ্য যা আছে।
তো এখানে আবার তোমার একটা জিনিস, যে যদি সিকোয়েন্স হিসাব করে, সর্বপ্রথম আগুন আবিষ্কার হয়েছে, তারপর তোমার আবিষ্কার হয়েছে তোমার ব্রোঞ্জ, তারপর আবিষ্কার হয়েছে তামা, এভাবে করে আর কি এই প্রাচীন যুগের থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের এই আগমন। এখন আজকে আমাদের যে টপিকটা, সেটার মধ্যে এই জিনিসটার পাশাপাশি আমরা যে সভ্যতা সমূহ বা সিভিলাইজেশন, সেই জিনিসটা পড়বো। তো সভ্যতার শুরুটা হচ্ছে মূলত তোমার মানে 5,000 বছর আগে থেকে। পৃথিবীর যদি আমরা হিসেব করি যে পৃথিবীর কত বছর পুরনো, তাহলে সেটা অনেক, প্রায় 450 কোটি বছর, তারও অধিক সময় পর্যন্ত এটার মানে লেন্থ। কিন্তু এই যে সভ্যতা, সভ্য সমাজ, এটা শুরু হয়েছে মূলত ওই যে মেসোপটেমিয়া, তারপরে মিশরীয়, তারপরে এই যে সভ্যতা গুলার শুরু থেকেই। তো আমরা যদি সেখানে একটু দেখি, খেয়াল করো। ওকে, এই যে স্ক্রিন দেখা যাচ্ছে, তো বলো তো। হ্যাঁ ভাইয়া কে দেখ- আচ্ছা, তো এইখানে দেখো, এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটাই হচ্ছে তোমার এই যে সভ্যতার একদম সূচনা। এটা কত বছর পুরনো? দেখো, 5,000 বছর পুরনো। এবং এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটা হচ্ছে বিশ্বের প্রাচীনতম সভ্যতা, একদম প্রাচীনতম। আর যদি আসে পরীক্ষায় যে পৃথিবীতে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কি বা সিভিলাইজেশন কি, তাহলে অ্যান্সার হবে মেসোপটেমিয়া সভ্যতা। এখানে তোমার একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটা কোন জায়গাতে এটা গড়ে উঠছে? এটা হচ্ছে মেইনলি তোমার এই যে ইরাক। দেখো, ইরাক, ইরাকে এটা সর্বপ্রথম সূচনা হয়েছে। আর এখানে দুইটা নদীর মাঝখানের অবস্থানটা হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা। এই দুইটা নদী কি, একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস। এবং এগুলোর বর্তমান নামটা তোমাদের জানতে হবে। এই যে ইউফ্রেটিস নদীটা যেটা, সেটার বর্তমান নাম হচ্ছে তোমার ফোরাত নদী। আমি এখানে লিখে দিচ্ছি যে ফোরাত। ওকে। আর টাইগ্রিস যে নদীটা, এটার বর্তমান নাম হচ্ছে তোমার দজলা। ঠিক আছে। আর এই মেসোপটেমিয়া সভ্যতাটা, এটা হচ্ছে এই যে এই দুই নদীর মধ্যবর্তী ভূমি, এটাই হচ্ছে প্রকাশ করে। এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। আর এইটার মধ্যে কয়েকটা আলাদা ক্লাসিফিকেশন রয়েছে, যেমন তোমার এই যে সুমেরীয়, তারপরে ব্যাবিলনীয়, অ্যাশিরীয়, ক্যালেরীয় সভ্যতা। আমরা পার্টিকুলার প্রত্যেকটাই পড়বো। বাট এখানে আমরা কয়েকটা জিনিস বলে রাখি। এই যে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করতেছি, এখানে ইতিহাসের এই যে সিভিলাইজেশন নিয়ে আলোচনা করতেছি। সিভিলাইজেশন শব্দের অর্থ হচ্ছে সভ্যতা, এটা হচ্ছে সিভিটাস শব্দ থেকে আসছে। আর এই যে সভ্যতাগুলো, এগুলো মেইনলি তোমার কি কেন্দ্রিক হিসেবে, মানে কি কে, কোন জিনিসটাকে কেন্দ্র করে গড়ে উঠছে বলতে পারবা কি? সভ্যতাগুলো কোন জিনিসটাকে কেন্দ্র করে গড়ে উঠছে? এনি আইডিয়া? নদীকে। রাইট। এই যে সভ্যতাগুলো, এগুলো ম্যাক্সিমাম নদী, মানে ম্যাক্সিমাম সভ্যতাগুলোই তোমার নদী কেন্দ্রিক আসছে। যেমন এখানে দেখো, তোমার টাইগ্রিস, ইউফ্রেটিস নদী রয়েছে। ঠিক তেমনি তোমার অন্যান্য যে সকল সভ্যতাগুলো, যদি মিশরের সভ্যতার কথা বলি, সেটা হচ্ছে নীল নদের দান বলা হচ্ছে, তাই না? যে হেরোডোটাস বলেছেন, ইতিহাসের জনক, নীল নদের দান। তো এই যে নীল নদ, এছাড়া অন্যান্য সবগুলো সভ্যতাই কিন্তু মোরলেস নদী কেন্দ্রিক ছিল। সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো, সিন্ধু নদীর ওদিকে। কিন্তু একটা সভ্যতা হচ্ছে একটু ব্যতিক্রম, যেটা কিন্তু কোনো নদীর তীরে গড়ে ওঠেনি, ওটা এমনিতে গড়ে উঠছে। সেটা হচ্ছে গ্রিক সভ্যতা। এটা মনে রাখবে, এই জন্য এই কোশ্চেনটা পার্টিকুলারলি আসে, যে নিচের কোন সভ্যতা কোনো নদী কেন্দ্রিক ছিল না, সেটা হচ্ছে গ্রিক সভ্যতা, মনে রাখবে। আচ্ছা, তারপর দেখো যে সুমেরীয় সভ্যতাটা। এই সুমেরীয় সভ্যতার ভিতরে কি কি আছে? যেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার প্রাচীন সভ্যতা, মানে সবচেয়ে মেসোপটেমিয়ার যে চারটা ভাগ, সবচেয়ে প্রাচীন হচ্ছে এই সুমেরীয়টা। আর এখানে একটা জিনিস বলে রাখি, এই যে চারটা ভাগ, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালেডীয়, সুমেরীয়র আপডেটেড ফর্মটা হচ্ছে অ্যাসিরীয়টা। মানে এক গিয়ে তিনে আপডেট হয়েছে। আবার ব্যাবিলনীয় যে সভ্যতা, সেটার আপডেটেড ফর্মটা হচ্ছে ক্যালেডীয় সভ্যতা। তুমি দুই গিয়ে চারে আপডেট হয়েছে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? বলো তো। যে এক যেটা সুমেরীয়, সেটা হচ্ছে অ্যাসিরীয় আপডেট ফর্ম। আর ব্যাবিলনীয়, সেটা হচ্ছে আপডেট ফর্মটা ক্যালিডীয়। এই আর কি। এখন আসলে সুমেরীয় সভ্যতা সম্পর্কে আমরা একটু পড়ি, যে এখানে তোমার কি কি ছিল। এখানে তাদের আয়ের মূল উৎস ছিল কৃষি। তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল। তাদের একটা লিপি ছিল, যেটার নাম হচ্ছে কিউনিফর্ম। কি নাম? কিউনিফর্ম, খুবই ইম্পর্টেন্ট। যে কিউনিফর্ম কাদের? সুমেরীয়দের। আচ্ছা। তারপর তারা জল ঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে। জলঘড়ি জিনিসটা কিরকম? জলঘড়ি জিনিসটা হচ্ছে যে জল রেখে দিবে আর হালকা ট্যাপ ট্যাপ করে পড়বে। তো এইভাবে করে তারা সময় কাউন্ট করতো, যে কতক্ষণ সময় লাগে আর কি। বুঝতে পারছো? অনেকটা এরকম। তারপর দেখো তোমার এই যে সভ্যতা, সুমেরীয়দের সবচেয়ে বড় অবদান হচ্ছে চাকা আবিষ্কার, হুইল। তারা কিন্তু চাকা আবিষ্কার করছিল। তারপর ব্যাবিলনীয় সভ্যতা যেটা, সেটা হইতেছে তোমার এই যে সিরিয়ার মরুভূমি অঞ্চলের আমোরাইট জাতি মেসোপটেমিয়া অঞ্চলে এই নগর সভ্যতা গড়ে ওঠে। এখানে এটার যে স্থপতি, তার নাম হচ্ছে আমোরাইট। ওকে, আমোরাইট। আর এই যে হাম্বুরাবি, আমোরাইট হাম্বুরাবি, তার একটা আইন ছিল।
আইনের নাম ছিল হচ্ছে হাম্বুরাবি কোড বা হাম্বুরাবি আইন। এই আইনটা খুবই তোমার একটু অন্যরকম। জিনিসটা হইতেছে এরকম যে তুমি যা অপরাধ করবা ওইটাকেই তোমাকে রিভার্সে দেওয়া হবে। তো তুমি অন্যায় করছো, তুমি কাউকে মেরে ফেলছো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। তুমি একটা অন্যায় করছো, যা করছো সেটা তোমার সাথে এরকম হবে। এইরকম কাইন্ড অফ ছিল। তো এখানে কিছু ধরনের কন্ট্রোভার্সিও ছিল যে হাম্বুরাবি আইনের মধ্যে। ধরো যারা হইতেছে তোমার দেখা যেত যে মানে তারা দোষী নাকি দোষী না এটা বোঝা যাচ্ছিল না, তখন তাদেরকে কি করতো জানো? তাদেরকে এরকম পানিতে ফেলে দিত। পানিতে ফেলে দিলে তারা যদি বেঁচে ফিরে তাহলে বুঝতে হবে যে তারা নিষ্পাপ, আর যদি মরে যায় তাহলে বুঝতে হবে যে তারা হচ্ছে দোষী ছিল। তো এটা কেমন কথা? যারা সাঁতার জানে তারা তো এমনিতেই উঠে আসতে পারবে। তো এই ধরনের কিছু কন্ট্রোভার্সি ছিল। আর ওই যে যেটা হচ্ছে তোমার রিভার্সে দিত, তুমি অন্যায় করছো ওই জিনিসটাই তোমার সাথে হবে। আচ্ছা, তো এখন এটাকে তুমি হয়তো এভাবে ভাবতে পারো যে ভাই এটা তো অনেক কঠোর হয়ে গেল, যে এটা এইভাবে ঠিক কিনা। তো আমরা এখনকার সিচুয়েশনে দ্বারা এটাকে জাজ করতে পারি যে এটা ঠিক কি ঠিক না। কিন্তু তখন ওই পার্টিকুলার টাইমে এই আইনটা তখনকার ওই সমাজে ঠিক ছিল, তাদের কাছে এই জিনিসটাকে মানে ভ্যালিড মনে হয়েছে। ওকে, এই জন্য পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন ছিল এই ব্যাবিলনীয় সভ্যতায়, ব্যাবিলনে। আচ্ছা, তারপর দেখো তোমার এটার স্থপতিকে হাম্বুরাবি, আর কিউনিফর্ম লিপিতে লেখা হইতো এই যে একটা মহাকাব্য, সেটা হচ্ছে গিলগামেশ। ঠিক আছে, গিলগামেশ। এবং পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলন। আচ্ছা, নেক্সট দেখো যে অ্যাসিরীয় সভ্যতা। অ্যাসিরীয় সভ্যতা হচ্ছে কি? এই যে সুমেরীয় সভ্যতার আপডেটেড ফর্ম যেটা। অ্যাসিরীয়দের পরিচয় হচ্ছে সামরিক রাষ্ট্র হিসেবে। সামরিক রাষ্ট্র। ওকে, অ্যাসিরীয়রা প্রথম এই যে বৃত্তকে, আমাদের সার্কেল যে কাজ করি সেটাকে 360 ডিগ্রিতে ভাগ করে। এবং পৃথিবীতে তারা সর্বপ্রথম এই ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড বা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশকে ভাগ করে পৃথিবীতে, এই অ্যাসিরীয়রা সর্বপ্রথম। তো এখানে আরো কিছু জিনিস আছে, যেমন তোমার এরা যে সামরিক রাষ্ট্র, এদের তোমার একটা বাহিনী ছিল। বাহিনীটার নাম ছিল তোমার গোলন্দাজ। কি নাম? গোলন্দাজ। আচ্ছা, এটা মনে রাখবা। তারপর এছাড়া আরো কিছু ছিল, যেমন তোমার উম তারা বিভিন্ন ধরনের ঔষধের তালিকাও তৈরি করছিল এই অ্যাসিরীয়রা। নেক্সট দেখো যে ক্যালিডীয় সভ্যতা, যেটা হইতেছে এই যে আধুনিক ব্যাবিলনীয় সভ্যতা বা নতুন ব্যাবিলনীয় সভ্যতা নামে পরিচিত। যেটা আমরা বললাম যে ব্যাবিলনের আপডেটেড ফর্ম হচ্ছে ক্যালিডিওটা। তো এই জন্য এটাকে বলা হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। আর এটার স্থপতি কে ছিল? স্থপতি ছিল হচ্ছে সম্রাট নেবুচাঁদ নেজার। এবং সে একটা শূন্য উদ্যান নির্মাণ করছে। এই যে দেখো ব্যাবিলনের শূন্য উদ্যান, এইটার কারণে সে অমর হয়ে আছেন। এটা সে তার স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে এটা তৈরি করছে। আর এই যে ব্যাবিলনের শূন্য উদ্যান, এটা হচ্ছে পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটা। মনে রাখবা, পৃথিবীতে মোট 7টা সপ্তাশ্চর্য রয়েছে, তার মধ্যে ব্যাবিলনের শূন্য উদ্যান একটা। আর এরাই সর্বপ্রথম সপ্তাহকে 7 দিনে বিভক্ত করে। আবার এই যে প্রতিদিনে যে 24 ঘন্টা সেটাকে 12 জোড়া ঘন্টায় ভাগ করে নেয়। নেক্সট দেখো যে প্রাচীন মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতাটা গড়ে ওঠে কোথায়? সেটা গড়ে ওঠে ওই যে নীল নদকে কেন্দ্র করে। আর এই জন্যই যে দেখো প্রাচীন ইতিহাসবিদ হেরাডোটাস, ইতিহাসের জনক, তিনি মিশরকে বলেছেন যে নীল নদের দান। নীল নদের দান। এবং এই যে নীল নদ, এইটা উৎপত্তি কোথায়? সেটা হচ্ছে ভিক্টোরিয়া লেক। ভিক্টোরিয়া লেক, মনে থাকে যেন। আর এই যে মিশরের মিশরের রাজকন্যা ছিল তোমার ক্লিওপেট্রা। এই জিনিসটা মনে রাখবা। মিশরের রাজকন্যা কে ছিল? ক্লিওপেট্রা। তাকে বলা হয় সার্পেন্ট অফ নাইল বা নীল নদের সর্প। সার্পেন্ট মানে হচ্ছে সর্প বা সাপ। আচ্ছা, নেক্সট দেখো যে মিশরে কয়েকটা ছোট ছোট নগর রাষ্ট্রে বিভক্ত ছিল, এগুলাকে বলা হতো নোম। তারপরে মেমফিস এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগরাষ্ট্র গড়ে তোলেন। তারপরে ফারাও সভ্যতা। ফারাও এই যে ইকনাতন সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দেন। মানে এই যে এক ঈশ্বর, ঈশ্বর এক, এটার সম্পর্কে সর্বপ্রথম এই যে ফারাও তিনি ধারণা দেন আর কি। তারপর প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও। ফারাওদের মৃতদেহকে সংরক্ষণ করার জন্য তৈরি করা হতো এই যে পিরামিড। তোমার তারা ভাবতো যে তাদের এই যে রাজা, যারা ফারাও, তারা মৃত্যুর পরবর্তীতে আবার জীবিত হয়ে আসবে, এই জন্য তারা এই যে পিরামিডে করে তাদেরকে সংরক্ষণ করার চেষ্টা করতো। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে এই পিরামিড। পিরামিড সবচেয়ে বড়, মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারাও খুফুর পিরামিড। ওকে, আর এই যেই সবচেয়ে বড় ভাস্কর্য হচ্ছে স্ফিংস। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার দেহটা সিংহের মতো এবং মাথাটা ছিল তোমার এই ফারাওদের মাথা। আচ্ছা, তারপর দেখো এই যেই এটা প্রয়োজন নাই, তাদের অক্ষর ভিত্তিক মিশরের চিত্রলিপিকে বলা হতো হায়ারোগ্লিফিক। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা থেকে জাহাঙ্গীরনগরে প্লাস বিউপিতে অনেকবার কোশ্চেন আসছে যে মিশরীয়দের যে পবিত্র লিপি বা চিত্রলিপি সেটাকে কি বলা হতো? সেটাকে বলা হতো তোমার হায়ারোগ্লিফিক। ওকে, এটা অর্থই হচ্ছে তোমার পবিত্র লিপি। এখানে প্রত্যেকটা অক্ষরের জন্য আলাদা আলাদা করে বিভিন্ন ধরনের চিত্র ছিল, এই জন্যই সেটাকে বলা হয় চিত্রলিপি।
ওকে। তারপর তারা প্যাপিরাস নামক এক ধরনের গাছের বাকল দিয়ে সাদা রঙের কাগজ তৈরি করতো, এই বাকল গুলোও কিন্তু সাদা রঙের ছিল। প্যাপিরাস নামক এই কাগজ, আর এই পেপিরাস শব্দ থেকে পরবর্তীতে পেপার শব্দের আগমন হয়েছে আর কি, পেপার, মনে রাখবা। তাদেরও বিভিন্ন ধরনের অবদান রয়েছে, যেমন দেখো তারা সর্বপ্রথম 12 মাসে 1 বছর 30 দিনে 1 মাস এই গণনা নীতিগুলো তারা আবিষ্কার করেন। এবং নেক্সট দেখো যে সিন্ধু সভ্যতা। এই সিন্ধু সভ্যতা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা থেকে যেহেতু প্রচুর কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগরের সিন্ধু সভ্যতা থেকে প্রচুর কোশ্চেন আসে। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় হচ্ছে 1922 সালে। এবং এইটা তোমার আবিষ্কার করেন কে? এই যে দেখো, জন মার্শাল এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এবং এরা মূলত ছিল দ্রাবিড় জাতি, দ্রাবিড় জাতি। আর এরা আবিষ্কার করছিল এই যে ব্রোঞ্জ, এই জন্য এটাকে বলা হয় ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার আরো অনেকগুলা বিশেষত্ব আছে, যেমন তোমার এই সিন্ধু সভ্যতা গড়ে উঠছিল মূলত এই যে মহেঞ্জোদারো এবং সিন্ধু এই জায়গাটাতে। আর এইখানে তাদের তোমার এই যে এখন আমাদের বিভিন্ন জায়গাতে কিন্তু ড্রেনেজ সিস্টেম নেই এখন অব্দি বাংলাদেশে, কিন্তু তখন দেখো এই যে 3500 বছর পূর্বে তাদের ওই সময় উন্নত এই যে ড্রেনেজ সিস্টেম ছিল, যেখান থেকে পানি ট্রান্সফার করা যেতে পারে। আর এই সিন্ধু সভ্যতা এটাকে আবিষ্কার করা ছিল মাটি খুঁড়ে, মাটিকে খুঁড়ে সর্বপ্রথম যদি কোনো সভ্যতা আবিষ্কৃত হয় তাহলে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আর এই যে এইখানে তোমার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সিন্ধু সভ্যতা নিয়ে একটা মুভিও তৈরি করা হয়েছে ঋত্বিক রোশনের, মহেঞ্জোদারো নামে একটা মুভি আছে, তোমরা চাইলে দেখতে পারো, মহেঞ্জো দারো। ওকে। আচ্ছা, নেক্সট দেখো যে ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতা হচ্ছে এদের সবচেয়ে বড় বিশেষত্ব, এরা জাহাজ নির্মাতা ছিল, জাহাজ। ঠিক আছে, শ্রেষ্ঠ নাবিক এবং জাহাজ নির্মাতা ছিল। তারপর দেখো তারা ধ্রুবতারা দেখে আর কি, ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতো, এটাকে বলা হয় যে তোমার ফিনিশীয়দেরকে এটার কারণে কি বলা হইতো? Wait, ধ্রুবতারার ইংরেজি কি? ওকে, এখানে নাই মেবি। এনিওয়ে, নেক্সট দেখো যে তারা হচ্ছে এই ধ্রুবতারাকে ইউজ করে বিভিন্ন সময় দিক নির্ণয় করতো আর কি। এবং তাদের সবচেয়ে বড় একটা অবদান হচ্ছে বর্ণমালা উৎপাদন, কি উদ্ভাবন। আর এইখানে তোমার বর্ণমালা কতগুলা? টোটাল 22টা। আর একটু আগে যে আমরা এই যে হায়ারোগ্লিফিকের কথা বললাম না, এখানে ছিল 24টা। এখানে 24টা, অনেকে গুলিয়ে ফেলে যে 22টা না 24টা। তো মনে রাখবা, যেটা হচ্ছে তোমার ফিনিশীয় সভ্যতায় তাদের যে বর্ণমালা আবিষ্কার সেটা ছিল 22টি ব্যঞ্জন বর্ণের। আর হায়ারোগ্লিফিক এটা ছিল 24টা বর্ণমালা। তো দুইটাকে আউলে ফেলো না। পারস্য সভ্যতা দেখো, পারস্য শব্দটার মানে হচ্ছে তোমার এই যে ইরান, বর্তমানে যে আজকের যে ইরান, সেটাই কিন্তু প্রাচীন আমলে পারস্য নামে পরিচিত ছিল। তাদের যে ধর্মগুরু তার নাম ছিল হচ্ছে জরথ্রুস্ট। ওকে। আর তাদের যে একটা ধর্ম সেটার নাম ছিল জরথ্রুস্টবাদ, এই জিনিসটা মনে রাখবা। তারপর দেখো যে গ্রিক বীর আলেকজান্দ্রিয়া, এই যে মানে পুরো পারস্য সাম্রাজ্যকে সে অধিকার করে নেয় আর কি। এবং স্পার্টা ও এথেন্স উভয় দেশ একে অন্যের শত্রু ছিল, একসময় দুই দেশের মধ্যে যুদ্ধ হয়। এবং এই গ্রিক সভ্যতার সাথে দুটি সংস্কৃতির নাম জড়িয়েছে, একটা ছিল হেলেনিক আর একটা হেলেনিস্টিক। এই যে স্পার্টা এবং এথেন্স দেখতেছো না, এর মধ্যে এথেন্স এর সাথে রিলেটেড হচ্ছে তোমার এই যে হেলেনিকটা। আর এই জন্য যদি বলে যে গ্রিক সভ্যতা কোনটা, হেলেনিক নাকি হেলেনিস্টিক, তাহলে মনে রাখবা সেটা হচ্ছে হেলেনিক। ওকে। অনেক সময় কোশ্চেন আসে যে গ্রিক সভ্যতা কোনটি অ্যাকচুয়ালি, হেলেনিক নাকি হেলেনিস্টিক? সেটা হচ্ছে এই হেলেনিক সভ্যতা। আচ্ছা। আর এখানে তাদের কিছু দেবদেবী ছিল, যেমন দেখো এই যে অ্যাফ্রোডাইট, অ্যাপোলো, আর্টেমিস, জিউস। এই জিউস থেকে কোশ্চেন আসে। তারপর তোমার এই সূর্য দেবতা অ্যাপোলো, এগুলা থেকে কোশ্চেন আসে। অ্যাফ্রোডাইট হচ্ছে ভালোবাসার দেবতা। তো এগুলা তোমার যেহেতু প্রচুর কোশ্চেন দেয়, এই ধরনের উইয়ার্ড উইয়ার্ড কোশ্চেন গুলা দেয়, তো এই জন্য এই জিনিসগুলো একটু পড়বো তোমরা। নেক্সট আসো যে গ্রিকদের বিভিন্ন ধরনের অবদানও আছে। আমরা এই যে তোমার পারস্য সভ্যতা থেকে পরবর্তীতে এখান থেকে গ্রিক সভ্যতাটা শুরু আর কি। তো গ্রিকদের অবদান মিলে ছিল এই ফিলোসফি বা দর্শনে, যেমন তোমার সক্রেটস রয়েছে, প্লেটো রয়েছে, তারপর অ্যারিস্টটল রয়েছে, এরা সবাই গ্রিক। ওকে। এই সক্রেটস ছিলেন দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। আর এখানে একটা সিকোয়েন্স আছে, এই যে স্পা, মনে রাখবে, SPAA, স্পা। প্রথমে সক্রেটস, তারপরে হচ্ছে প্লেটো, তারপর হচ্ছে অ্যারিস্টটল, তারপর হচ্ছে আলেকজান্ডার, এইভাবে আর কি সিকোয়েন্সিয়ালি এটা আসছে। তো সক্রেটস এর বিভিন্ন তার ইয়ে ছিল, যেমন তার একটা উক্তি ছিল নো দাই সেলফ। তারপর আরো অনেকগুলো উক্তি ছিল। তারপর প্লেটোর যদি কথা বলি, প্লেটোর দি রিপাবলিক বই ছিল। তারপরে সে একটা মানে একাডেমিয়া নামে একটা প্রতিষ্ঠান তৈরি করছিল। তারপর যদি বলি অ্যারিস্টটল, তার ছিল তোমার রিপাবলিক বইটা, নাকি রিপাবলিক না, পলিটিক্স, কোনটা যেন ভুলে গেলাম কেন। ওয়েট, প্লেটোর ছিল হচ্ছে তোমার রিপাবলিক, রাইট। আর তার যে ইয়েটা মানে প্রতিষ্ঠান সেটা ছিল একাডেমিয়া। আর অ্যারিস্টটলের কথা যদি বলি, অ্যারিস্টটলের প্রতিষ্ঠানের নাম ছিল হচ্ছে লাইসিয়াম। এবং তার যে তোমার দি পলিটিক্স নামে একটা বই ছিল আর কি। এই দুইটা জিনিস মনে রাখবা।
এই যে প্লেটোর ছাত্র অ্যারিস্টটল, তার বইয়ের নাম হচ্ছে পলিটিক্স, এবং সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো, তার বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। ওকে। আর মহাকবি হোমার, সে রচনা করেন ইলিয়াড এবং অডিসি। এবং সফোক্লিসের ট্র্যাজেডি হচ্ছে ইডিপাস। এগুলা থেকে যেহেতু ক্লিয়ারলি কোশ্চেন আসছে ডিরেক্টলি যে কে কোনটা লিখছে, ইলিয়াড অডিসি কার লেখা? হোমারের লেখা। এরা সবাই গ্রিক, এরা সবাই দার্শনিক ছিল। এই জন্যই বলা হয়েছে যে গ্রিকদের সবচেয়ে বড় অবদান হচ্ছে দর্শন চর্চায়। তারপর দেখো যে হেরোডোটাস, যাকে বলা হয় ইতিহাসের জনক, এবং আধুনিক আধুনিক বা হচ্ছে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছে থুকিডাইডিস। মনে রাখবা, এই যে বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, তার একটা বই ছিল, সেটা হচ্ছে পেলপোনেশিয়ান ওয়ার। এই বইটা কে লিখছে? এই যে থুকিডাইডিস লিখছে। পেলপোনেশিয়ান ওয়ারটা মূলত কি নিয়ে? এই যে আমরা গ্রিক সভ্যতার মধ্যে দুইটা জিনিস পড়লাম না, এই একটা একটা শত্রু ছিল স্পার্টা এবং অ্যাথেন্স, এই দুইটা দেশের মধ্যে যে যুদ্ধ হয় সেটাকে নিয়ে মূলত এই যে পেলপোনেশিয়ান ওয়ার, এই বইটা লেখা। ঠিক আছে। গ্রিকদের আরো কিছু অবদান ছিল, যেমন তারা মানচিত্র অঙ্কন করতো, তারপর গণিতবিদ পিথাগোরাস, সে তোমার গণিত শাস্ত্রে অবদান রাখছে। এছাড়া তোমার আরো অনেক ধরনের অবদান আছে, যেমন অলিম্পিক খেলার জন্ম কিন্তু এই গ্রিসে। ওকে। অলিম্পিক খেলাটাই রিসেন্টলি যে অলিম্পিক হয়েছে, এটা থেকে তোমাদের কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট। যেহেতু প্লাস বিউপিতে অলিম্পিক থেকে প্রচুর কোশ্চেন দেয়। মানে খেলার মধ্যে যদি বলো যে ভাই খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, সেটা হচ্ছে অলিম্পিক। ওকে। নেক্সট দেখো যে রোমান সভ্যতা। তো আমরা বলছিলাম যে রোমান, এই জায়গাটাতেই তোমার এই যে এই মিশরীয় রাজকন্যা দেখো ক্লিওপেট্রাকে এই রোমান সম্রাটই বিয়ে করে ফেলে। এখন রোমান সম্রাট কি? রোমান সম্রাট কিন্তু জুলিয়াস সিজার তাকে বিয়ে করে না, কথা বুঝো। রোমান এটা ছিল তোমার এই যে মানে রোমকে কেন্দ্র করে, রোম শহরটাকে কেন্দ্র করে। দেন সেখানে তাদের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিল জুলিয়াস সিজার। তার একটা বিখ্যাত উক্তি ছিল যে এলাম দেখলাম জয় করলাম, ভিনি ভিডি ভিসি। ইংরেজিতে এটাকে বলা হয় ভিনি ভিডি ভিসি, মানে এলাম দেখলাম জয় করলাম। এটা কার উক্তি? এটা হচ্ছে জুলিয়াস সিজারের উক্তি। এবং এই যে জুলিয়াস সিজারের উক্তি, এই জুলিয়াস সিজারের পরবর্তীতে ওই মানে রোমান সভ্যতার ভিতরে অরাজকতা সৃষ্টি হয়, সেখানে তোমার মারামারি হয়, পরবর্তীতে ক্ষমতার লোভে তোমার আহ গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। গৃহযুদ্ধ শুরু হওয়ার পরে সেখানে এরকম তোমার অন্যান্য লোক ক্ষমতায় চলে আসে। তো তাদের মধ্যে একজনের নাম ছিল অ্যান্টনি। অ্যান্টনির ওয়াইফই হচ্ছে তোমার এই যে ক্লিওপেট্রা। সেই ক্লিওপেট্রাকে কেন বিয়ে করে? যাতে করে সেই যেই সভ্যতার এখানে তোমার সে তার ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারে। তো পরবর্তীতে ক্লিওপেট্রাকে এই জন্যই বলা হয় যে মিশরীয় রাজকন্যা। ক্লিওপেট্রা হচ্ছে সার্পেন্ট অফ নাইল, বা মানে নীল নদের সর্প। সার্পেন্ট কথাটা মানে হচ্ছে সর্প বা সাপ, মনে রাখ। ওকে। তারপর দেখো কলোসিয়াম নামে তাদের একটা নাট্যশালা ছিল, বিশাল বড় কলোসিয়াম, বিশ্বের সবচেয়ে বড় নাট্যশালা। এই রোমান সভ্যতার এটা একটা নিদর্শন। নেক্সট দেখো যে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতা হচ্ছে মানে পেরুর দক্ষিণাঞ্চল। এটা এটাকে তুমি আলাদাভাবে ইয়েও বলতে পারো, ওই যে দক্ষিণ আমেরিকাও বলতে পারো ইনকা সভ্যতার জন্য। আর আরেকটা সভ্যতা যেটা হচ্ছে তোমার মানে কি নাম, সেটার নাম হচ্ছে wait, ইনকা মায়া সভ্যতা। ঠিক আছে। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকায়, মতে মায়া, মতে মধ্য আমেরিকা। আর ইনকা সভ্যতা দেখো কোথায়, সেটা হচ্ছে পেরুর দক্ষিণাঞ্চল, এবং এখানে তোমার দক্ষিণ আমেরিকা কথাটা আসবে, দক্ষিণ আমেরিকা। ওকে। আর আমি লিখে দিচ্ছি মায়া সভ্যতা, এটা থেকে প্রশ্ন আসছে। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকা। আর এই যে ইনকা সভ্যতা, তাদেরই একটা দেখো নিদর্শন হচ্ছে মাচ্চু পিচ্চু। এটাও কিন্তু ওই যে সপ্তাশ্চর্যের মধ্যে একটা, মাচ্চু পিচ্চু। তোমরা সার্চ করে দেখতে পারো এগুলা। ওকে। তো এইখানে এই যে এই বইটা হচ্ছে তোমার ওই যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্নাদের ওই বইটা থেকে এখানে আমি তোমাদেরকে পড়ালাম। তো তোমাদেরকে এখন আমি কিছু কোশ্চেন ধরবো আর কিছু জিনিস আলোচনা করবো যেগুলো প্রিভিয়াস ইয়ার বিভিন্ন সময় আসছে। এগুলো অনেক ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি তোমাদের যে হিস্ট্রি বইটা আছে, বোর্ড বই, সেই বইটা থেকেও কিছু জিনিস দেখাবো। এই যে এখন পর্যন্ত যা যা বললাম এগুলোর ভিজুয়ালাইজেশন ওখানে আছে, ওখানে আরেকটু ডিটেলসে বলা আছে মেইন বই যেহেতু। তো কাইন্ডলি আমাকে এই কয়েকটা কোশ্চেনে অ্যান্সার করো তো, দেখি পারো কিনা। সেটা হচ্ছে, ওকে, বলো তো এই যে নো দাই সেলফ এটা কার উক্তি? এটা একটা কোশ্চেন। নিজেকে জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন। সক্রেটিস। সক্রেটিস, রাইট। তারপরে হচ্ছে ম্যান ইজ দ্য মেজার অফ অল থিং, এটা কার উক্তি জানো? এটা হচ্ছে পিথাগোরাসের উক্তি। আর সব জ্ঞানীদের গুরু যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু সক্রেটিসই হবে, কারণ সে কিন্তু শুরুতে ছিল যে স্পা দিয়ে, আমরা মনে রাখছি সিকোয়েন্সটা। ওকে। আচ্ছা। তারপর দেখো ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল, এটা কে বলছে? অ্যারিস্টটল না প্লেটো? পলিটিক্যাল, যে পলিটিক্স বইটা কি লিখছে? অ্যারিস্টটল লিখছে, তো সেই বলছে। আর রিপাবলিক বইটা কে লিখছে?
সেটা হচ্ছে প্লেটো লিখছে। ঠিক আছে। তারপরে আরেকটা বিখ্যাত উক্তি যেটা তোমার এই যে শাস্ত্রে আসছিল, আই টু ডাই ইউ টু লিভ হুইচ ইজ বেটার অনলি গড নোজ। এটা কার উক্তি? এটাও কিন্তু সক্রেটিসের উক্তি, মনে থাকে যেন। আর ভার্চু ইজ নলেজ, এটা জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন, সেটাও কার উক্তি? সক্রেটিসের উক্তি। এই উক্তিগুলো একটু মনে রাখবা। নেক্সট আসো যে যুক্তিবিদ্যার জনককে বলো তো, এটা পারা উচিত তোমাদের। যুক্তিবিদ্যার জনককে? অ্যারিস্টটল। ওকে। লাইসিয়াম কে প্রতিষ্ঠা করেন? লাইসিয়াম। সো লাইসিয়াম প্রতিষ্ঠা করেন হচ্ছে অ্যারিস্টটল। আর প্লেটো প্রতিষ্ঠা করেন কোনটা? একাডেমিয়া, মনে থাকে যেন। প্লেটো, একাডেমিয়া। তারপর দেখো ইলিয়াড, এই বইটা কে লিখছে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন, বলো। ইলিয়াড কে লিখছে? হোমারের লিখিত ইলিয়াড এবং অডিসি দুইটাই। আর সফোক্লিসের কোনটা? সেটা হচ্ছে তোমার ইডিপাস। দীর্ঘই ঢরশিকা ডি, ইডিপাস। আচ্ছা। তারপর দেখো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা বললে কোনটা হবে, বলো তো? মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া সভ্যতা। আর পৃথিবীর ইতিহাসে লিখিত প্রথম সনদ বা চুক্তি, সেটার নাম কি? এটা জানা উচিত তোমাদের। প্রথম লিখিত চুক্তি বা সনদের নাম কি? বলো। মদিনা সনদ, তোমরা এটা জানো। কতগুলা ধারা ছিল এখানে? 47টা ধারা ছিল। আচ্ছা। নেক্সট দেখো যে পৃথিবীর সবচেয়ে পুরনো বই কোনটা? পৃথিবীর সবচেয়ে পুরনো বই কোনটা? আমি তোমাদেরকে অপশন দিচ্ছি: মহাভারত, ইলিয়াড, গিলগামেশ, আর ফস্ট। কি হবে? মহাভারত। মহাভারত কিভাবে পৃথিবীর সবচেয়ে পুরনো হয়? এটা হচ্ছে গিলগামেশ সবচেয়ে পুরনো। কারণ গিলগামেশ কিন্তু ওই যে মেসোপটেমিয়া সভ্যতার পরেই তো পড়াইলাম, ভিতরেই তো পড়াইলাম, এই যে চারটা ভাগ সেখানে। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতায় যদি ওইটা হয়, তাহলে মহাভারত কিভাবে? ওই সময় তো মহাভারত ছিলই না ওরকম, বুঝছো? আচ্ছা। তারপর দেখো এই যে লুনার ক্যালেন্ডার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিটের কোশ্চেন। তো কারা আবিষ্কার করছে লুনার ক্যালেন্ডার? লুনার লুনার শব্দটা কিসের সাথে রিলেটেড? মুন। মুনের ফর্মটা হচ্ছে লুনার। ওকে। তো লুনার ক্যালেন্ডার মানে হচ্ছে চন্দ্রপঞ্জিকা। এটা আবিষ্কার করছে কারা? জলঘড়ি, চন্দ্রপঞ্জিকা বলছিলাম, সুমেরীয়রা। ওকে। তারপর দেখো হাম্বুরাবি যে জন্য বিখ্যাত, কিসের জন্য? আইন প্রণয়নের জন্য বিখ্যাত। তোমাদেরকে অলরেডি ব্যাখ্যা করছে যে এই আইনটা কিরকম ছিল, যে তুমি যে অপরাধটা করবে তোমার সাথে তাই হবে। তুমি একটা ওকে মার দিছো, সেও তোমাকে মার দিয়ে দিবে, এরকম। এটাই হচ্ছে ওই আইনটা। তারপর দেখো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তোলেন? নেবুচাঁদ নেজার। ওকে, এটা সপ্তাশ্চর্যের মধ্যে একটা। কি ইউনিফর্ম কাদের ছিল? কি ইউনিফর্ম বা কি ইউনিফর্মে লিখিত মহাকাব্য কোনটা? এই যে গিলগামেশ, কি ইউনিফর্ম। ওকে, কি ইউনিফর্ম। তারপর আচ্ছা নেক্সট দেখো, আমরা আরো কিছু কোশ্চেন সলভ করে দেন আমাদের যে বোর্ড বই সেটা থেকে পড়বো। এখন একটু বলো তো যে মানে পৃথিবীতে প্রথম একেশ্বরবাদ ধর্ম কোনটা? প্রথম একেশ্বরবাদ ধর্ম কোনটা? মিশরীয় ধর্ম, হিব্রু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, কোনটা? হিব্রু। এটা হচ্ছে মিশরীয় ধর্ম। ঠিক আছে, তারাও কিন্তু 5,000 বছর পূর্বে। হিব্রু ধর্মটা কিন্তু 5,000 না। সবচেয়ে প্রাচীন যদি বলি তাহলে হচ্ছে কি তোমার মেসোপটেমিয়া সভ্যতা, এর পরপরই কিন্তু মিশরীয় সভ্যতা। কারণ দুইটাই দেখছো কিন্তু ওখানে 5,000 লেখা ছিল, দুইটারই কিন্তু 5,000 বছর পুরনো, সবচেয়ে শুরুর দিকে। অনেক সময় যদি তোমার মানে যদি থাকে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি, সেখানে যদি তোমার মেসোপটেমিয়া অপশনটা না থাকে, তাহলে কিন্তু মিশরীয়কে তোমাদের ক্যান্সেল করতে হবে। কথা বুঝছো? এরকম। আচ্ছা, এই যে হায়ারোগ্লিফিক, এটা কাদের ছিল? মিশরীয়দের ছিল। তারপর তোমার প্যাপিরাস নামক যেই সংস্কৃতি, সেটা কাদের? সেটাও কিন্তু মিশরীয়দের, যে তারা পেপার আবিষ্কার করছে। ক্লিওপেট্রা ছিল কোন দেশের রানী? মিশরের রানী। তাকে বিয়ে করছে কেউ? যে অ্যান্টনি, ক্ষমতার জন্য। তারপরে তোমার সিন্ধু সভ্যতা গড়ে ওঠে কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে, স্বাভাবিক ঘটনা। কিন্তু সেখানে আমরা বলছিলাম যে সিন্ধু সভ্যতার দুইটা অংশ, একটা হরপ্পা আর একটা হচ্ছে মহেঞ্জোদারো। তো এই যে এই সভ্যতাটাই মূলত ছিল কি সিন্ধু সভ্যতার অংশ বিশেষ। ঠিক আছে। এখন আরো কিছু কোশ্চেন দেখো তোমার। সিন্ধু সভ্যতা কোন যুগের? ব্রোঞ্জ যুগের না স্টোন যুগের নাকি আয়রন? কি হবে? ব্রোঞ্জ। ওকে। তারপরে এটা আবিষ্কার করা হয়েছিল কত সালে? জাহাঙ্গীরনগরের কোশ্চেন, 1922 সালে। কে আবিষ্কার করছে? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো
জাহাঙ্গীরনগরের আরেকটা কোশ্চেন, যে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নিদর্শন কোনটি, সেটা ছিল হচ্ছে সিলমোহর। যে তাদেরকে বললাম তাদের ড্রেনেজ সিস্টেম ছিল, তারপর তাদের সিলমোহর ছিল, যে এখন পর্যন্ত কিন্তু সিলমোহর দেওয়া হয়, তাই না? বড় বড় সাইন নেওয়ার ক্ষেত্রে মানুষের, সেক্ষেত্রে সিল তারপরে সাইন এগুলো দেওয়া হয়। তো তখন তাদের সময়টা ছিল। তারপর তারা ওজন মাপার জন্য বাটখারা ইউজ করতো, জানো? এই যে বাটখারা আমরা বলি না, ওজন 1 কেজি 2 কেজি শেয়ার, সেটা ইউজ করতো, তার ওই সময়টা এই জিনিসগুলো ছিল। মানে সিন্ধু সভ্যতা কিন্তু অনেক আপডেটেড ফর্ম ছিল, আর এটা কিন্তু নদীর পানিতে পুরো ভাইসা যায়। দ্যাটস এই সভ্যতাটা এইভাবে বিলীন হয়ে গেছে আর মাটির নিচে চলে গেছে এইভাবে। ওকে, তোমরা ওই মহেঞ্জোদারো মুভিটা দেখতে পারলে ভালো হতো, তোমরা ওটা দেখো যদি সময় পাও আর কি। নেক্সট দেখো আরো কিছু জিনিস, যেমন তোমার গ্রিক সৌন্দর্যের দেবীকে, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাফ্রোদিটি। অ্যাফ্রোদিটি। ওকে। তারপর দেখো যে ফার্টিলিটির দেবী বলা হয় কাকে, ফার্টিলিটির দেবী সেটা হচ্ছে আর্টেমিস। ফার্টিলিটির দেবীকে আর্টেমিস। আচ্ছা, নেক্সট আসি আমরা আরো কিছু জিনিস, যেমন তোমার ভালোবাসার দেবতা কে ছিল, জগন্নাথ ইউনিভার্সিটি কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাফ্রোডিটি। এই একই। তারপর দেখো তোমার যে ট্রয় নগরী, সেটা বললে অ্যাকচুয়ালি কোন দেশটাকে বোঝায় ট্রয় নগরী? এই যে আমরা ইলিয়াড ওডেসির কথা বললাম না, হোমারের লিখিত গ্রিক সভ্যতার থেকে, সেই বইগুলোর মধ্যে কিন্তু এই ট্রয় নগরী সম্পর্কে বলা আছে। আর এই যে ট্রয় নগরী থেকেই তোমরা একটা ইডিয়মস পড়ো অনেক সময়, বলো তো অ্যাকিলিস হিলস মানে কি? অ্যাকিলিস হিলস পরীক্ষা আসে প্রচুর। অ্যাকিলিস হিলস মানে কি? দুর্বল অংশ, মানে একটা অংশ রাইট, যেটা দুর্বল একটা উইক অংশ পয়েন্ট। সেটা। হ্যাঁ, উইক পয়েন্ট। তো অ্যাকিলিস হিলস কিভাবে কথাটা আসছে, এই যে ট্রয় নগরী যেটা হচ্ছে তুরস্ক, সেখানে তোমার এই যে মানে যে যুদ্ধটা হয় ট্রয় যুদ্ধ, সেখানে তোমার যে রাজাটা ছিল, তো সেখানে যে যোদ্ধা সবচেয়ে বড়, তার নাম ছিল অ্যাকিলিস, এবং তাকে কিন্তু কোনোভাবে হারানো যাচ্ছিল না। তাকে তার মা একটা মানে বর দান করছিল বা আশীর্বাদ দিছিল যে সে অমর। কিভাবে অমর? সে, তার মা ছিল তোমার এই যে সাগরের দেবী আর কি। তো সে ওই সাগরে তাকে এরকম ছোট অবস্থায় বাচ্চাকালে পা ধরে এরকম পুরোপুরি চুপ দিয়ে দিছে, তো যতটুকু জায়গাতে পানি লেগে গেছে ততটুকু জায়গা অমর ছিল, তাকে কেউ হারাইতে পারতো না। কিন্তু যে হাত দিয়ে ধরে পাটাকে এই পজিশনের জন্য, পাটা ছিল তোমার পানি লাগে না কোথাও, হাতের কারণে পানিটা পাতে লাগে না, আর ওই জন্য ওই জায়গাটা ছিল তোমার উইক পয়েন্ট। ওইখানে পরবর্তীতে একটা তীর গিয়ে আক্রমণ হয় ওই তার হিলে, যেন সে পরবর্তীতে এইভাবে রক্তক্ষরণের মাধ্যমে মারা যায়। তো বিষয়টা এইটাই যে অ্যাকিলিস হিলস মানে হচ্ছে উইক পয়েন্ট। ওকে, কারণ আদার্স কোথাও কিন্তু তাকে মারা যেত না, কারণ তার প্রত্যেকটা জায়গায় প্রোটেক্টেড ছিল। সো এই আর কি। সো ট্রয় নগরী বলতে অ্যাকচুয়ালি তুরস্ককে বোঝায়, এটা নিয়ে মুভিও আছে, ট্রয় নামে মুভি আছে, ইউটিউবে তোমার সার্চ করলে পেয়ে যাবা। আচ্ছা, ওকে। সো আমাদের কোশ্চেন পর্ব এখানেই শেষ। তো তোমাদেরকে একটু আমি বলে রাখি, সেটা হচ্ছে তোমরা পড়ার পরে পাশাপাশি যখন এই টপিক গুলো পড়বা, তখন এই যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো তোমাদেরকে পড়তে হবে, তাহলে তোমাদের পড়ার ডেপথটা তুমি বুঝতে পারবা, বা নিজের উইক পয়েন্টটা তুমি বুঝতে পারবে, যে কোন টপিকটাতে আরেকটু তোমার পড়া উচিত, কোন টপিকটা তোমার কাছে ইজি। মানে এগুলা থেকে কিন্তু 2-1 মার্ক থাকবেই। মানে এই যে জিকের একটা টপিক, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে 2-1 মার্ক থাকেই। ধরো আমরা যদি চিন্তা করি যে ভর্তি পরীক্ষা হয় জাহাঙ্গীরনগরে 80 মার্কে, বা বিউপিতে 100 মার্কে, তো এই যে 80 মার্ক বা 100 মার্কের মধ্যে যদি আমরা এভাবে চিন্তা করি যে কোন কোন টপিক গুলা থেকে 100% কোশ্চেন আসতেছে, তাহলে এটা অনেকটা এরকম হয়ে গেল যে এই টপিক গুলো হচ্ছে তোমাদের জন্য কোশ্চেন আউট। তোমাদেরকে আমি কোশ্চেন আউট করে দিলাম যে এই টপিক থেকে 1 মার্ক আসতেছে, তুমি অনেক কিছু পড়তেছো, অনেক কিছু পড়তেছো, বাট সেখান থেকে যে কোশ্চেন আসবে কি আসবে না, নো ওয়ান নোজ। বাট দিস পার্টিকুলার টপিকস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলা থেকে প্রতি বছরই রিপিটেডলি কোশ্চেন থাকে। দ্যাটস সেই টপিক গুলোকে তোমাদেরকে সেভাবে গুরুত্ব দিয়ে পড়া উচিত। এখন আসো যে আমি তোমাদেরকে ওই বইটা দেখাচ্ছি। ওয়েট, হিস্ট্রি বই। হ্যাঁ, এই যে দেখো এখানে ইতিহাসের প্রথমে বর্ণনাগুলো দেওয়া আছে। ইতিহাস কি, ইতিহাসের উপাদান, লিখিত অলিখিত। তারপর দেখো বিশ্ব সভ্যতা, এই যে এই চ্যাপ্টারটা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো যে আদিম যুগে মানুষের কথা বলা আছে, পাথরের যুগ, পুরোপলীয় যুগ, তারপর তোমার পাথরের যুগের শেষে তোমার কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে
নবপলীয় যুগ সৃষ্টি হয়। দেন সিকুয়েন্সিয়ালি তোমার এই যে মিশরীয় সভ্যতা, এটা সম্পর্কে বলা আছে 5,000 থেকে 32 শব্দ নীল নদ অববাহিকায় তৈরি হয়েছে এই সভ্যতাটা। তো এখানে তোমার এই যে ইউফ্রেটিস নদী দেখো, এই যে এটা হচ্ছে ইউফ্রেটিস নদী। তারপর আরো রয়েছে, যেমন নেক্সট যদি আসো, তাদের ভৌগোলিক অবস্থান, তারা মূলত মানে যে কাজগুলা করতো, সময়কালটা কি, ঠিক আছে, রাষ্ট্র সমাজ ব্যবস্থা তাদের কেমন ছিল, তাদের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। এরপর নীল নদের সম্পর্কে একটু ডিটেলস বলা আছে, যেহেতু এটা নীল নদের অববাহিকায় তৈরি হয়েছে। এটা সম্পর্কে এই যে দেখো, হেরাডোটাস উক্তি করছে মিশরকে নীল নদের দান বলেছেন, লেক ভিক্টোরিয়া থেকে এটার উৎপত্তি। তারপর তাদের অবদান গুলা কি কি, তারপর তাদের ধর্ম বিশ্বাস, প্রত্যেকটা পার্ট পার্ট করে দেওয়া। তারপর তার এই যে দেখো পিরামিড, ওকে, কেন পিরামিডের কথা বললাম। তারপর স্ফিংস যে বললাম, তোমার বডিটা হচ্ছে সিংহের এবং মাথাটা হচ্ছে তোমার তাদের যে ফারাও তাদের। তো কেন এইভাবে দেওয়া আছে, এইভাবে ভিজুয়ালাইজেশন করে দেওয়া আছে, দাগানো আছে, এইখান থেকে এই জিনিসটা পড়বা। এই যে হায়ারোগ্লিফিক্স এর কথা বললাম না, সেটাতে ব্যঞ্জন বর্ণ কতগুলা, 24টা। ওকে, হায়ারোগ্লিফিক্স মনে থাকে যেন। তারপর দেখো তোমার এই যে হায়ারোগ্লিফিক যে কথাটা বললাম না, সেটা হচ্ছে অনেকটা এরকম, দেখো অক্ষরের জন্য আলাদা আলাদা করে চিত্র ইউজ করতো তারা, 24টা ছিল এখানে টোটাল দ্বিগুণ। তারপর দেখো যে তোমার আহ সিন্ধু সভ্যতা, এই যে মহেঞ্জোদারো হরপ্পা, ঠিক আছে, এটা তোমার রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করছে, এখানে বলা আছে কত সালে, 1922 সালে, 22-23। তো এই যে হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু নদ, হ্যাঁ, এখানে কিভাবে এটা ছিল আর কি। তারপর ভৌগোলিক অবস্থানটা কিরকম, রাজনৈতিক ও সামাজিক অবস্থাটা কিরকম ছিল তাদের, তাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, ধর্মীয় অবস্থা কেমন ছিল, প্রত্যেকটা জিনিস এখানে বলা আছে। তাদের যে নগর পরিকল্পনা, এই যে দেখো, তাদের স্নানাগার ছিল, কূপ ছিল, ঠিক আছে, সারিবদ্ধ ল্যাম্প পোস্ট ছিল। মানে চিন্তা করা যায় সেই সময় বাটখারা দিয়ে তারা পরিমাপ করতো। তাদের শিল্প সংস্কৃতিতে অনেক ধরনের ইয়ে ছিল। এই যে লোহার ব্যবহার জানতো না, ধাতু ছাড়া দামি পাথরের অলংকার হিসেবে কি হাতির দাঁত সহ অন্যান্য হস্তশিল্পের দক্ষ কারিগর ছিল। ওকে, তো তাদের সময় অনেক ধরনের মানে, যেটা এখন পর্যন্ত অনেক জায়গাতে নাই, সেই জিনিসগুলো কিন্তু তাদের সময় ছিল। ওকে, এই যে দেখো, এই যে বৃহৎ স্নানাগার, বৃহৎ স্নানাগার চিন্তা করা যায়, যেটাকে আমরা আধুনিক যুগে কি বলি, সুইমিং পুল, তখনকার সময় ছিল। সিলমোহর বললাম না, তারা সিলমোহর ব্যবহার করতো, এই যে দেখো তাদের সিলমোহরের প্রতীক, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কতগুলা ছিল, প্রায় 2500 ধরনের সিলমোহর ছিল, চিন্তা করা যায়। তারপর গ্রিক সভ্যতা সম্পর্কে বললাম, এই যে মহাকবি হোমারের লিখিত ইলিয়াস, অডেসি, তাদের লিখিত বই। তারপরে এই যে এই সভ্যতার তোমার ইজিয়ান সভ্যতা সম্পর্কে এখানে কিছু বলা আছে। তারপরে তাদের ভৌগোলিক অবস্থানটা যেটা, হেলেনিক এবং হেলেনিস্টিক কোনটা কি। আলেকজান্ড্রিয়ার নেতৃত্বে মিশরের আলেকজান্ড্রিয়াকে কেন্দ্র করে গ্রিক এবং অগ্রিক মিশ্রণের জন্ম হয়। এই সংস্কৃতিটা এটা হচ্ছে হেলেনিস্টিক। আর হেলেনিক কোনটা, সেটা হচ্ছে অ্যাথেন্সকে কেন্দ্র করে তৈরি হয়। মানে অ্যাথেন্সকে কেন্দ্র করে হচ্ছে হেলেনিক, আর আলেকজান্ড্রিয়াকে কেন্দ্র করে হচ্ছে হেলেনিস্টিক। আর তাদের মধ্যে বিরোধ ছিল, একটা যুদ্ধ হয়, সেটাকে বলা হয় পেলপোনেশিয়ান ওয়ার, ঠিক আছে। নগরাষ্ট্র ছিল যে স্পার্টা। ওকে, তারপরে অ্যাথেন্স, এখানে বর্ণনাগুলো দেওয়া আছে যে প্যারিক্লিস, ঠিক আছে, তাদের সময় প্যারিক্লিসের সময়টা ছিল স্বর্ণযুগ, গ্রিক সভ্যতার স্বর্ণযুগ কোনটা, প্যারিক্লিসের সময়টা। তারপরে এই যে সর্বক্ষেত্রে উন্নতির শিখরে আরোহণ করছিল তার সময়। নেক্সট দেখো যে তাদের অবদান এখানে দেওয়া আছে, শিক্ষা ক্ষেত্রে তাদের কি অবদান দেওয়া আছে সেগুলো। আচ্ছা, তাদের যে নাটকের জনক অ্যাস্কাইলাস, তারপরে এই যে অডিসি, ইলিয়াড, তারপরে তোমার এখানে আছে যেমন ইলেকট্রা, তারপরে ইরিডিপাস বিখ্যাত নাটক। তারপর দেখো তোমার বিজ্ঞানসম্মত যে ইতিহাসের জনক থুকিডিডিস, তার লিখিত বই দি পেলপোনেশিয়ান ওয়ার। তারপরে তাদের যে দেবদেবী, সূর্য দেবতা অ্যাপোলো, ঠিক আছে, পোসিডন হচ্ছে সাগরের দেবতা, জ্ঞানীর দেবী ছিলেন কে, অ্যাথেনা, ঠিক আছে। এগুলা থেকে কিন্তু যেহেতু কোশ্চেন আসছে ডিরেক্টলি, আমাদেরকে একটু আগে আমি সেই জিনিসটা আইডিয়া দিলাম যে কিভাবে কোশ্চেন গুলো ছিল। তারপর দেখো যে এখানে কি, এটা এটা হচ্ছে সক্রেটিস, তার যে বিখ্যাত উক্তিগুলা থেকে প্রচুর কোশ্চেন আসছিল। ওকে, আর এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, স্পা, তার শিষ্যকে, তার শিষ্যকে, তার শিষ্যকে, এইভাবে তাদের দর্শন চর্চাটা সম্পর্কে এখানে বলা আছে। তারপর দেখো খেলাধুলা, সেক্ষেত্রে তোমার এই যে অলিম্পিকের কথাটা অবশ্যই আসবে, অলিম্পিক ক্রীড়া ক্ষেত্রে এই যে তারা গ্রিকরা আবিষ্কার করছে এটা। তারপর দেখো রোমান সভ্যতা, যে টাইবার নদীর তীরে এটা গড়ে উঠছিল রোম সভ্যতাটা। ওকে, নেক্সট আসলে তোমার আহ রোমের এভাবে তোমার সবগুলো বর্ণনার পরে মানে তাদের যে শিল্প, কৃষি অবদান, তাদের কি কাজ, সেগুলো এখানে দেওয়া আছে, এ টু জেড।
তাদের যে শ্রেষ্ঠ সম্রাট জুলিয়াস সিজার তার সম্পর্কে বলা আছে, যে একটা কলোসিয়াম, তাদের যে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় নাট্যশালা ছিল, সেটা এখানে দেখো, বললাম না, চিত্র দেওয়া থাকবে, তোমাদের দেখাবো, এই জিনিসটা হচ্ছে সেটা কলোসিয়াম। তারপর তাদের ধর্ম, দর্শন, আইন, এগুলো এখানে বলা আছে। তোমরা শুধুমাত্র যেই জায়গাগুলো দাগানো সেই জায়গাগুলাই পড়বা। তাদের আরেকটা বড় অবদান হচ্ছে তোমার আইন প্রণয়ন। ওকে, নেক্সট কি আছে? নেক্সট নেই মেবি, তো এই পর্যন্তই জাস্ট, এই যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার কত, চ্যাপ্টার হচ্ছে তোমার মানে দ্বিতীয় চ্যাপ্টার, যেটা সেকেন্ড চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমরা পুরোটা পড়বা ওই বইটার পাশাপাশি, যে বইটার কথা বললাম, যে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান মান্নাদের, ওই বইটার পাশাপাশি এই জায়গা থেকে পড়লে তোমাদের কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। আর কোশ্চেন গুলো সলভ করবা কোত্থেকে? এই যে তোমাদের যে মিহির জিকে যে বইটা রয়েছে, সেটা শেষ দিকেই দেখবা এই যে টপিকটা যেখানে আছে, যে বিশ্ব সভ্যতার যে ইতিহাসটা, সেইখান থেকে দেখবা যে প্রচুর কোশ্চেন, বিভিন্ন ইউনিভার্সিটি, চাকরি, বাকি সবগুলোর কোশ্চেন দেওয়া আছে। ওইখান থেকে কোশ্চেন গুলো সলভ করে ফেললে এই টপিকটা পুরোটাই তোমার কমপ্লিট হয়ে যাবে। আর আমি যখন তোমাদের পরীক্ষা নিব নেক্সট, সেখানে কিন্তু এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন থাকবে, ওই ওই জিনিসগুলো কিন্তু ওইখান থেকেই তুমি পাবা। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি দেখতে পারো, জিওর দেখতে পারো বা বিউপির দেখতে পারো, যেহেতু এই দুটো তোমাদের মেইন টার্গেট, তো সেই তো সেখানে দেখবা যে প্রচুর পরিমাণে কোশ্চেন এই টপিক থেকেই আসছে। ওকে। আর যেহেতু একটু ডিপ লেভেলে আসে, যে জায়গাটা হচ্ছে এই যে বোর্ড বইটা, এই জন্য ইম্পর্টেন্ট, তোমাদেরকে বারবার কেন বলি যে বোর্ড বই পড়ো, বোর্ড বই এই জন্য ইম্পর্টেন্ট। এখন বলো, তোমাদের কোনো কোশ্চেন আছে?